অবরুদ্ধ নিশীথ তেজস্মিতা মুর্তজা। পর্ব ৬ ও ৭। পাঠে আমি শারমিন। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কুচুরিপানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকুরির সুবাদে ঢাকা থাকেন। আছরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এ সময় কুচুরিপানা স্তূপে ওপর ডাহুক পাখি হাঁটে, দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না। তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিকে সে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কী করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর। ঘুরে ফিরেই এই ঘেচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতে, কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে, সেই অবস্থায় বাড়ির না করলেই নয়। বাবা হিসাবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেনি অন্তিক, যদিও বা জিদ ও ঝামেলা করত। অন্তু সেটুকুও করেনি কোনোদিন, ছোটবেলা থেকেই। আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলা কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল, পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হলো। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানত না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছে, যার সুদে আসল মিলে এখন জানের ওপর উঠেছে। অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। আমজাদ সাহেব এখানে বসতি গেড়েছেন। দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নামার টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারদের ঘাড়ের ওপর উঠে গেছে। সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণও সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেড়েছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবে না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবে না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতেই রাজি নন। তিনি বলেছেন আমজাদ এখান থাকে না, জমির দেখভাল করে না। তাছাড়া ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে, তাহলে এখানে আর কিসের জমি পাওনা? কোনো জমি পাবে না এখানেও। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন, সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরে আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন, বাকিটার আশা ছাড়তে হবে। তাতে অর্ধেক যে বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব। বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দিবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকু দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোর যার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে, আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে দিচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমনে মিনিয়ে যান পাওনাদারদের সম্মুখে। মেজো চাচার দাবি আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর ওখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টক বগিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয়। এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠেছে। সে এই জীবনে এমন পাপ তো করেনি
যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক, বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলছেন বসে। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয় ওই লোক, দূরে থাকিস কেন? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল। আব্বু আছরের নামাজ শেষে জায়নামাজে তাসবিহ গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বুর নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলে বিছানায় বসতে পারে। আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করলো, শরীর ভালো তোমার? আছে ভালোই, আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা! এক থুতনির চাপ দাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উকি দিচ্ছে। গভীর চোখ, পুরো ঠোঁটের বিশাল দেহী মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙুল বোলালো। বাড়িতে কি হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসলো, সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছো? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হেসে ফেললে আরও খানিকটা। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার না আমার কাছে। আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদি করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবি রানার ছেলেকে, নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন। তোকে বলেছি অনেক কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু। সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্র আকারে ঘুরে সেই প্রথম বিন্দুটায় ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল ততটা নিকটে আসে। কষ্টর যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকুই কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখ ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতর মতো চেয়ে রয় আব্বুর দিকে। পঞ্চাশোর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখে শুদ্ধতম গাম্ভীর্যতা। সুখ কি আব্বু? আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, এই বিয়োগ ফলটাই সুখ। আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতেন না? জানা নেই কি হবে এখানে। কাকা ভালো মানুষ না, উনি যেরকম বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারদের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না, অন্তু প্রভৃত স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে। আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে বললেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার, না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার?
তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ততা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কি না জানা নেই। তাহলে তার ভরণ পোষণের খরচা করার টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতেই পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যের খেলাপি না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে বেঁচে থাকতেও যদি তাই করি? আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী। খুব ভার এই ঋণের। আমার ছেলের ওপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের ওপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছে এই লোক। মানুষটাকে ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার আছে। আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে। জমি পেয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না, তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মুড়োনো এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর এলো হ্যাঁ। সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গনীকে নিয়ে। মেয়ের কাছে মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের ওপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া, অভিজাত 90 দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসলো অন্তু। ওহো, এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে একজোড়া। দুজন পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে। প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা রান্না শেষ করলো, পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠল নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আপ্পা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসছি। সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠেছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাঁচ ছড়িয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল, মুখ কুঁচকে নড়েচড়ে। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনে আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমি লোকটাকে একটুও ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়িগোঁফ বেড়েছে লোকটার, নিজের যত্নে গাফিলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোকটাকে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে?
ছোট যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি। আর আমার মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই, তোমার আছে আমার নেতাগিরির লোভ। আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর ওপরে, অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন। ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান। তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটায় সন্তুষ্ট হবে কি দিয়ে? এখন এসেছি আপনার হয়ে। তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও। এই আশায় তো প্রতিটা বেলা গুনছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচাও রিটায়ার নিয়েছে নিজ থেকেই। কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার, নেতাবাবু। তোমাকে সব সময় শাড়ি পরতে বলছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু, এ অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগেই আলো জ্বালালে এখনই উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির ওপর। সেখানে ঝুলছে সেটা। হাতঘড়ি এখনও হাতেই, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো। আলগোছ হাতঘড়িটা খুলে পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকেছে জয়ের মুখ থেকে। পুরো ঘরে একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো। পেল বেড সাইডে টেবিলের একপাশে। বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া, শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়। জয় চোখ বুজে উঠে বসলো। এক কাপ কড়া চা বা ব্ল্যাক কফি আন। শালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরু। সব সময় আদেশ ধমক ভয়ের ওপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরুর বেশ ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের সে দায়িত্বশীল একটা লুকোনো আচরণ প্রকাশ পায় তরুর ওপর। সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে দেয় হাতে। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞাসা করে, মুখ থুবড়ে আছিস কেন? জামাই মরেছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে। একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দ, সাথে দুজোড়া কালচে রঙা দুলও এনেছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকু তার। কোনোদিন ভুল করে বসেনি জয়। ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরেই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা। ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহে। জয় ব্রাশ টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলেই দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি? এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর! তুই বললি আর জয় তা মেনে চলে গেল? ইচ্ছা থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলতেছিস। এখন তেরামি না করে যা তো জয় রুম থেকে, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমন ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছেঁচড়ার মতো পড়ে থাকে না তারা।
বিছানার উপর থেকে একটু কুশন ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তোর বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস ছ্যাঁচড়ার মতো। হাসলো জয়। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরও তোর বাপের এই ছোট লোক মার্কা ভাঙড়ি বাড়িতে এসে পড়ে আছি। তোর বাপ মা এমনি পীর ভুজে কেন সিস্টার? আমি মরলে কোন বানেগা করপতি? একটা লাথি মেরে তোর ঘাড়ের ওপর। তার আগে বের হ আমার রুম থেকে, মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কাল্টি মারছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বল, তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খারাপের সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয়? জয়ের অভিব্যক্তি পরিবর্তন হলো না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আরও চিন্তা করবে, সামনে ইলেকশন। এখন আমার ঝামেলা কি করে চাপাই তার ওপর? সাহেব জানে? হামজা ভাই অল্প জানে। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করলো তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়লো তুলি। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল, এই থামা! প্যান প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর কেউ কেউ শুনতে আসি নাই ঘুম কামাই করে। তুলি সুন্দরী শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝা যাচ্ছে, দেহের রং ফর্সা হওয়ার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপরে চোখের নিচে কালি খুব চোখে বিচ্ছে। জয় গম্ভীর হলো, কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছে না ও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে না। তবু সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে, তার হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। সীমান্তর নাম্বারটা দে। না, দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা, আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চড় মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে। তুলির নম্বর বলল। ফোনে তুলে নম্বরটা জয়। উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজন সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কার্ড কইরা দিব, শখ গলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই। আমি দিয়েছি সকলকে, কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসলো। এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব, শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, এখানে আমি বসবো। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই? এই জন্মটা তুই বড় হবি না এই জীবনে, চান্স নেই ব্রো। কথা না বললে পেছনে যাও তো, রোদে গা পুড়তেছে আমার। গাড়ি চলছে মেইন রোডে ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোদের গাড়ি কি হয়েছিল শুনলাম?
জয় গম্ভীর হলো। কার জানি চুলকানি উঠেছে মনে হয় আমায় নিয়ে, একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামের বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়। এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। অসম্ভব, ওই পুলিশ শালাদের এক একটা মশার কোয়েল টাইপ। প্রশ্নে আমার মাথায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করে বলল, শুয়োরের বাচ্চা, মায়ের খাবি। বলি সব সময় ঠান্ডা মাথা নিয়ে চলবি, রাজনীতি একটা কৌশলগত চক্র। সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজ ডুবছি। আমার থেমে গিয়ে দাঁত খিঁচল। আমার সামনে আমার বদনাম করছো তুমি? হামজা চট করে হেসে ফেলল। আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করলো, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মাড়ির দাঁতের আগায় জিহ্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই। রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করছো না? কবির জিহ্বা কামড়ালো। লজ্জা শরম কোন হকারের কাছে বেচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? উহু, লাইফটাকে এখনো চেস করার আছে। এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। তুই আসলে মেয়েবাজি শুরু করেছিস জয়, আমার বিশ্বাস হয় না। কবির হো হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁট ভাঁজ থেকে সিগারেট কেড়ে নিয়ে ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব এসব। আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে। মারার আরও বহু প্ল্যান আছে। এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাছ নামা, শ্বাস আটকে মরে যাব। ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডা লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমার। এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশের জানালা খোলা বাল। কবিরকে বলল, এসি অফ কর। কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। শীত ভালোই পড়ে গেল হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলছি শুভেচ্ছা বার্তায় ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার শার্টার কাজ শুরু হয়ে গেছে, শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজন। হামজা হাতটা ছড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদি এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের উপর? এ ব্যাপারে আগেরও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের ওপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নয়। মূলত যে জমিজমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতেও চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবু আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি, যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলেই ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনোকালেই ভালোভাবে চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায়
বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আঁটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মাত পেঁচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিত নিয়ে রাজনীতি তাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষী দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সে বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নেই। হামজা বলল, আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়ে আমাকে জিততে হবে। সে কোনো কালে আমাকে ভালো চোখে দেখেননি, দেখছে না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিল তিনি নিজেই, হঠাৎ পরে জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে আসে, মেরে দিতে দিতে বেঁচে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসাব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গ্রুপের সরু প্রান্ত পাক খেয়ে গোল হাসির দমকে মুস্তাকিন আবারও বলল, আচ্ছা পরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন সময় করে, চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট একপাশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর। সেদিন কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর। বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো, পরে হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞাসা করলো, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা? আমার সাথে গিয়ে আস্ত মুরগি প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা? বালটা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘর যাতায়াত আগে পরে আছে। বসার রুমে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছে ভর দুপুরে অসময়। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারতে হবে কেন? ভদ্র বাংলায় পেছন মারছে। যে শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপ ছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারবো, 2টো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000খানেক ভোট কমে যাবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলা কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো, জানতামই না আগে। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই অথচ পরিচয় ছিল না। এই সুখ আমি সইব কেমনে? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না। মেয়র কাকা, দুপুরের ভোজে কী আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলো তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়ে যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবার ভোট পড়বে না? হামজা হাসল, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি। তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই। বেশি দিন বরং ঝামেলা না হলে খুব মিস করি ঝামেলাকে। তো এভাবে কী সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে?
তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়েকজন কপালে জুটেছে রাজনৈতিক জীবনে। অনুরোধ করছি। হাসল হামজা। কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আরও 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে? তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? হুম। তাহলে তো জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললে আমি বসে গেলাম? ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা, নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা। কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে? এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকে ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তরে বললেন, তামাশা আমরা না করতে শিখে রাজনীতির 28 বছর কাটাইছি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যা হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি। এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দিব না, ব্যাস। এজন্য আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলে মেয়র সাহেব, না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেজের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন। জয় টপকে যাবে। ছ্যা, 1000 বছর পুরনো ঠিক নেই। এজন্য আমি বলি রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকেও অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মস্তে আমি লজ্জা পেয়েছি। জানেন, আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচল চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবু কোনো দিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপুট করে বেড়াচ্ছ, বেড়াও, একেই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কী করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতে দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে 2 ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কী করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে? বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনাবোধ তোমার? তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুবই মজা পায়। বরাবর এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় ওনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয় এসব করেছে, তা কোনো ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালু করতে পারে কাজটা, রাজনের লোকেরাও করতে পারে,
দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস তাসের সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতেই বিচলিত হবার প্রবণতা দেখা যায় না চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো এ ঘটনা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম রোড করে ডাউন করে দিতে চাইছো। দুটো নিশানা, একটা তীর হতে পারে না কি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ? এটাই তো বলতে এসেছো। এখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাপ বেটায় জন্মের ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছো বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজার ডানে বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বললেন, বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদে একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাফ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোর ওভার। এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আমার জোর হতে পারে। সেই জোরের জেরেই শুধু আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হওয়ার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকমই ব্যালট পেপার থাকবে না। আপনি যা করতেছেন তো ভারী পড়বে আপনার উপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয়া এতক্ষণে হেসে ফেলল। একটু বেশিই ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বৌথুক্কু চাচির নামে নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভুরু কুঁচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তা অ্যাঙ্গেলে চলে গেল। গাড়ির ভেতরে থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছনের দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভেটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছর চলাচল করে এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটা হামজার শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি ভেঙে পেট পুড়িয়ে খেয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে? তা বলছি না, গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদের তো দিন। আমরা আবার সিঙ্গেল মানুষ, না আছে বউ না শ্বশুরবাড়ি। হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝে দুজনের কুস্তি বেঁধে গেল এক চোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার এই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক বিরক্তিতে বেরিয়ে আসবে। এ গায়ে ডিউমিউ কিচ্ছু মারো না। ছ্যাঃ, কি গন্ধ! ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরে। জ্বর ঝেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথাও যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাজ। আমজাদ সাহেব রাবেয়া ও অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন।
আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেলে সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আম্মার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আশার ছিল আজ বাপের সাথে এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, একথা স্বীকার করতেও বাদে আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু, আমি কোনোদিনই যে তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক, তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসাবে দাঁড়ানোর আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তা ধারা আশা করি না সমাজ কি বলবে। সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমি বলো সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নিকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। গম্ভীরভাবে মানুষ সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিনই বুঝতে পারবে না বাবার কলিজায় এক টুকরা মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিকার সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটি টান মেরে আবার তার পাশে হাঁটা শুরু করতো। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু? সারাদিন ম্যাঁ ম্যাঁ করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবুও ক্যাঁ করে উঠেছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপুল লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটালুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরোনোটা কি খুব জরুরি ছিল সম্পর্কে? কখন এত মায়া? তবে সেই সম্পর্কের সমীকরণের নাম ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে যায় কেন? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। ওপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন বদলেছে? অন্তু মেজো ফুপুর বাড়ি দাদার বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি যে আমি ওখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা নিবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই? আমার মেয়েডারে খোঁজার সাথে বিয়ে দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি কই? মেজো ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রকারে আবর্তন করছে। সালিশ বসলো আছরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেই সেই মুঘল আমলের। কবে আমজাদ সাহেব এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি। তার জমির চাষাবাস করে সে ঠিকঠাক রেখেছেন, দিনাজপুরের জমি পেয়েছেন, সেখানে থাকছেন, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না, রুখে দাঁড়ালো। মাতাব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুইটা কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ, বড় এবং পুরুষের যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে।
এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্র অনুসারে আপনিও দিনাজপুরে থাকেন না, ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন, আপনার ওই জায়গায় আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করে দুটো দলিলে দুজন সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধান হিসেবে করব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম মেরে গেল। ক্ষেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফালাইয়া দিমু, বেয়াদব মেয়ে লোক। তোর মতন কুলাঙ্গার মাইয়ার জন্ম দিয়ে আবার এই পাড়ায় জমিনি তাইছে তোর বাপ। এক ঘরে করতো এই সমাজ, তো তোর মতো মাইয়া এই পাড়ায়। অন্তু হেসে ফেললে। জি জি, কেন নয়। এই পাড়ায় এই সুবিচারের ভয়ে তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালো চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনার জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয় সে এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা, অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখের প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সমবাদ্য। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতাব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মায়াডারে উকিল বানাইলেও তো পারো গো। মায়া তো সুন্দর ভালা কথা কইতে পারে দেখতেছি, মায়াডারে পড়ায় বহুদূর যাইব হয়। আমজাদ সাহেব বললেন, দোয়া করেন চাচা, সে আশায় আছে। শেষ অবধি মুখে মুখে ফয়সালা লুটে এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আফজাল সাহেবের জায়গায় চলে গিয়েছে সেটুকু জায়গা বের করে দিতে হবে, এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়াও নয় সে অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারে। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকেই ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়াই এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল।